ইসরায়েল ও মিশর ছাড়া অন্যান্য দেশে সহযোগিতা স্থগিত করল আমেরিকা, নিযুক্ত করল তাদের নতুন প্রতিরক্ষা মন্ত্রী। নিজ দেশের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ চান ৬২% ইসরায়েলি নাগরিক। ফিলিস্তিনে কমানো হলো মানবিক সহায়তার ট্রাক। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি জিএম মাহমুদ আছি আপনাদের সাথে। যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে তারা গুরুতর পরিণতির মুখোমুখি হবে, এমন হুঁশিয়ারি জানিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতির দপ্তর হোয়াইট হাউস। সম্প্রতি সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে এই হুঁশিয়ারি জানানো হয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়েভিট জানিয়েছেন, ইতোমধ্যে ৫৩৮ জন অবৈধভাবে বসবাসকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে শতাধিক ব্যক্তিকে সামরিক বিমানে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। নির্বাচনী প্রচারণা থেকেই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। বিশ্বের সবচেয়ে বড় দাতা দেশ যুক্তরাষ্ট্র সব বিদেশি সহায়তা স্থগিত করেছে। তবে জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের সামরিক সহায়তা এই সিদ্ধান্তের বাইরে থাকবে। আমেরিকার নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি অভ্যন্তরীণ নথি গতকাল বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন। ওই নথিতে বলা হয়েছে, প্রতিটি নতুন ও বিদ্যমান সহায়তা সম্প্রসারণের প্রভাব পরিপূর্ণভাবে পর্যালোচনা ও অনুমোদনের আগ পর্যন্ত এগুলোর অধীন বাধ্যতামূলকভাবে অর্থ বরাদ্দ করা যাবে না। ক্ষমতা গ্রহণের সময় বৈদেশিক সহায়তার উপর কঠোর বিধিনিষেধ সংক্রান্ত আমেরিকা ফার্স্ট নীতি গ্রহণের আশ্বাস দিয়েছিলেন ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ চান দেশটির ৬২% নাগরিক। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলা এবং নাগরিকদের যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় তারা এমনটি চাচ্ছেন। সম্প্রতি ইসরায়েলি দৈনিক মারিফ পরিচালিত এক জরিপে এ তথ্য জানা গেছে। জরিপে অংশ নেওয়া ইসরায়েলিদের মধ্যে ৬২% নেতানিয়াহুর পদত্যাগ চান, আর ২৯% মানুষ প্রধানমন্ত্রীর পদে নেতানিয়াহুকেই দেখতে চান। বাকি ১৯% মানুষ কোনো মন্তব্য করেননি। জরিপে অংশ নেওয়াদের মধ্যে মাত্র ২৮% মানুষ বিশ্বাস করেন গাজায় যুদ্ধবিরতি সফল হবে। ৩৯% মনে করেন যুদ্ধবিরতি টিকবে না। যুদ্ধবিরতির সফলতা নিয়ে সন্দিহান আছেন ৩৩% মতামত প্রদানকারী। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের ৬ষ্ঠ দিনে ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সহায়তার ট্রাক উল্লেখযোগ্যভাবে কমেছে। জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক সমন্বয় দপ্তর OCHA জানিয়েছে, গতকাল গাজা উপত্যকায় মানবিক সহায়তার ৩৩৯টি ট্রাক প্রবেশ করেছে। গাজায় গেল রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। OCHA এর তথ্য অনুযায়ী ওই দিন গাজায় মানবিক সহায়তা নিয়ে ৬৩০টি ট্রাক প্রবেশ করে। পরদিন সোমবার গেছে ৯১৫টি ট্রাক। যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিদিন মানবিক সহায়তার ৬০০টি ট্রাক গাজায় প্রবেশের সুযোগ দেওয়ার কথা বলা আছে। ইসরায়েল ও হামাসের মধ্যে এই চুক্তিতে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। নানা বিতর্ক আর নাটকীয়তার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে পিট হেগসেথের নিয়োগ চূড়ান্ত করেছে মার্কিন সিনেট। শুক্রবার সিনেটে ভোটাভুটিতে এই নিয়োগ চূড়ান্ত হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত এই হেগসেথের নিয়োগে সিনেটের ডেমোক্রেটরা ব্যাপক বিরোধিতা করেছিল। তাদের সঙ্গে যোগ দিয়েছিল কয়েকজন রিপাবলিকানও। হেগসেথের নিজ দল রিপাবলিকানের ৩ সদস্যও তার বিপক্ষে ভোট দেন। হেগসেথের পক্ষে ও বিপক্ষে ৫০টি করে ভোট পড়ে। পক্ষে বিপক্ষে সমান ভোট পড়ায় জটিলতা তৈরি হয়। এমন পরিস্থিতিতে সিনেটে ভোট দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জেডি ভ্যান্স পক্ষে ভোট দেয় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে হেগসেথের নিয়োগ চূড়ান্ত হয়। আমেরিকায় নিজের দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে প্রথম আন্তর্জাতিক ভাষণে যুক্তরাষ্ট্রের প্রতিযোগী দেশগুলো সহ কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের মতো মিত্রদের উপরও শুল্ক আরোপের আভাস দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গেল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এমন আভাস দেন। ট্রাম্প বলেন, বিশ্বের প্রতিটি ব্যবসার প্রতি আমার বার্তা খুব সাধারণ। আসুন যুক্তরাষ্ট্রে, আপনাদের পণ্য তৈরি করুন এবং আমরা আপনাকে বিশ্বের যে কোনো দেশের চেয়ে সর্বনিম্ন কর দেওয়ার সুযোগ করে দেব। কিন্তু যুক্তরাষ্ট্রে পণ্য তৈরি না করলে আপনাকে শুল্ক দিতে হবে। শুল্কের পরিমাণ বিভিন্ন রকম হতে পারে, তবে শুল্ক দিতেই হবে। ইসলামী ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআন অবমাননার দায়ে এই প্রথম মামলা হয়েছে ডেনমার্কে।
সংবাদ মাধ্যম জিও টিভি জানিয়েছে, শুক্রবার রাজধানীর কোপেনহেগের একটি আদালতে 2 ব্যক্তিকে অভিযুক্ত করে এই মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা গেল জুন মাসে কোপেনহেগেনে একটি জনসমাগমপূর্ণ স্থানে পবিত্র কোরআনের অবমাননা করেছে। সেখানে বিশ্বের নানা দেশের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকজন ছিলেন। অভিযুক্তদের এ ধরনের কর্মকাণ্ডে ধর্মীয় অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়েছে। ডেনমার্কের জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে এই সংবাদ প্রকাশিত হয়েছে। তবে কোপেনহেগেনের কোন আদালতে মামলা হয়েছে সেই তথ্য এবং অভিযুক্তদের নাম পরিচয় গোপন রেখেছে সংবাদ মাধ্যমগুলো। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ শনিবার 4 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেবে হামাস। তাদের নাম কারিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া, নায়ামা লেভি ও লিরি আলব্যাগ। এদের মধ্যে প্রথম 3 জনের বয়স 20 ও বাকি একজনের বয়স 19। এদিকে হামাস আশা করছে ইসরায়েল 200 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে, যাদের মধ্যে 120 জন আজীবন সাজাপ্রাপ্ত ও 80 জন দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত বন্দী রয়েছে। সিএনএন জানিয়েছে, চুক্তি অনুসারে ইসরায়েলের একটি নারী সেনার জন্য 50 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। তবে ইসরায়েল নিশ্চিত করেনি কোন কোন বন্দীকে তারা মুক্তি দেবে। ভারত বাংলাদেশের মধ্যবর্তী সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ মহড়া অভিযান চালাবে। এই মহড়াকে বলা হচ্ছে অপস অ্যালার্ট বা অপারেশনস অ্যালার্ট। বৃহস্পতিবার কলকাতায় বিএসএফ এর পূর্বাঞ্চলের কমান্ডের সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভারত বাংলাদেশের মধ্যে 4096 কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে যেখানে মাঠ পর্যায়ে বাহিনী রয়েছে সেখানেই এ মহড়া হবে। গত বুধবার এই অপস অ্যালার্ট শুরু হয়েছে এবং তা চলবে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত। এই অভিযানে বিভিন্ন ধরনের কসরত করা হবে, নজরদারি চালানো হবে এবং ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর নিয়ন্ত্রণ বিষয়ক কর্তব্য জোরদার করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এনডিটিভির খবরে বলা হয়েছে, পুতিন ট্রাম্পকে স্মার্ট নেতা হিসেবে প্রশংসাও করেছেন। এছাড়া ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে 2022 সালে ইউক্রেন যুদ্ধের সূত্রপাত ঠেকাতে পারতেন। তবে কখন আলোচনা হবে সে সম্পর্কে কিছু বলেননি পুতিন। ক্রেমলিন আগেই জানিয়েছিল তারা ওয়াশিংটন থেকে সংকেতের অপেক্ষায় রয়েছে। ট্রাম্প গেল বৃহস্পতিবার ঘোষণা করেছেন তিনি পুতিনের সঙ্গে দেখা করতে ইচ্ছুক। শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের একজন প্রতিবেদককে পুতিন বলেন, আমরা ইউক্রেন সম্পর্কিত আলোচনার জন্য প্রস্তুত। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবারও আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য ও পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 52 টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।